ধোনি ইজ ব্যাক অ্যাজ এ ক্যাপ্টেন, সুতরাং বুঝতেই পারতেছেন সিএসকে কিন্তু একটু বুস্ট আপ হয়ে যাবে। অন্যদিকে কিভাবে তিনি ক্যাপ্টেন হলেন, কারণ হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু হাতের এলবোর ইনজুরির কারণে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, কিন্তু এত বড় ইনজুরি তার কিভাবে হলো সেটি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। অন্যদিকে গতকালের ম্যাচটি যদি আপনারা খেয়াল করে থাকেন, আরসিবি ভার্সেস দিল্লি, খুবই জমজমাট একটি ম্যাচ ছিল। দিল্লি কিন্তু আনবিটেন অবস্থায় এখন কিন্তু টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে। আর অন্যদিকে আরসিবি নিয়ে যদি কথা বলতে হয়, আরসিবি কিন্তু 5টা খেলে 3টা জয়লাভ করছে, 2টা হারছে। 2টা কোথায় হারছে? ঘরের মাটিতে হারছে। আর 3টা কোথায় জিতছে? একটা জয়লাভ করছে কলকাতাতে, কলকাতার বিরুদ্ধে, একটা জয়লাভ করছে মুম্বাইতে, মুম্বাইয়ের বিরুদ্ধে, আর একটা জয়লাভ করছে সিএসকেতে, সিএসকের বিরুদ্ধে। সুতরাং বুঝতেই পারতেছেন 3টা জয় অসাধারণ ছিল, কিন্তু ঘরের মাটিতে তাদের পারফরমেন্স নেহাত খারাপ ছিল। আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন, তাদের প্রথম 3 ওভারে সম্ভবত রান ছিল 53 রান, 3 ওভার 3 বলে 60 রান, এবং লাস্টের 2 ওভারে ছিল 36 রান। ওভারঅল যদি চিন্তা করেন, তারা 5 ওভার 3 বলে রান করেছে প্রায় 90, বা 6 ওভার যদি হিসাব করেন টোটাল, তারা রান করেছে 90 রানের মতো, আর পুরা বাকি সময়টাতে রান করেছে প্রায় তারা 70 রানের মতো। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু একটা বাজে ফেস গেছে। দিল্লিও কিন্তু খেলাটি এত সহজভাবে জয়লাভ করতে পারে নাই। দিল্লি কিন্তু প্রথম দিকে 3 উইকেট খুব দ্রুত পড়ে যায়, 4 উইকেট সম্ভবত 56 রানে পড়ে যায়। তারপরে কিন্তু ক্লাসিক রাহুল যেভাবে খেলাটিকে জয়লাভ করেছে, দুর্দান্ত ছিল ইনিংসটি। সুতরাং চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে, আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে আসি। দিল্লির ছেলে কোহলি আরসিবিকে লিড করতেছে বা আরসিবির হয়ে খেলতেছে, আর কেএল রাহুল বেঙ্গালুরুর ছেলে, তিনি দিল্লির হয়ে খেলতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন রিভার্স হয়ে গেছে কিন্তু বিষয়টা। কিন্তু রিভার্স হলে কি হবে, কেএল রাহুল কিন্তু খেলাটিকে জিতাই দিয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, যে সময় তিনি যে একটি মূল্যবান ইনিংস খেলেছেন, দুর্দান্ত ছিল। কিন্তু বোলারদের অবস্থা কি বলবেন? মিচেল স্টার্ক 1 ওভারে দিয়েছেন 30 রান, হ্যাজেলউড একটি স্বদেশীয় বোলার, অস্ট্রেলিয়ান বোলার, 1 ওভার দিয়েছেন 22টি রান। ওই ওভারটি ছিল কিন্তু টার্নিং পয়েন্ট। আপনারা যদি খেয়াল করতে হয়, মাঠে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তখন কিন্তু ডাকআউট থেকে কেএল রাহুলের কাছে একটা মেসেজ আসে যে ওই ওভারে যদি 14-15 রান না আসে তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তিনি কিন্তু 14-15 রানের জায়গায় 22টি রান দিয়েছেন। 4, 4, 2, 4, 6 সম্ভবত এই ধরনের একটা প্যাটার্ন ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন হ্যাজেলউডকে কিন্তু মাঠে দাঁড়াতেই দেয়নি। এরকম একটা অবস্থায় কিন্তু দিল্লি কিন্তু একটা সহজ জয় লাভ করে। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি যে এবার স্ট্রং ফেভারিট, তারা কিন্তু আবার সেটিকে প্রমাণ করে দিল। এখন আপনারা যদি ফিরে আসেন যে আরসিবি কেন হারলো, এটার উত্তর কিন্তু বের করাটা খুব টাফ একটা ব্যাপার। কারণ কি, আরসিবি যাত্রা কিন্তু খুব ভালো ছিল। 3 ওভার 3 বলে যেখানে 60 রান, সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটে যেরকম বল যেন সুন্দরভাবে আসতেছে। ফিলশটের উইকেটটি মানে রান আউট যদি না হতো তাহলে কিন্তু খেলাটি অন্যরকম হতে পারতো। কোহলি কিন্তু প্রায় একটা কল দিয়ে তারপরে কিন্তু তিনি নিজের আউটটি বাঁচিয়ে অন্যকে আউট করে ফেলে, কারণ তার উইকেটটি এতটাই মূল্যবান তিনি মনে করেন। অপোনেন্টের কে আসে না আসে সেটি কোন সময় তিনি পাত্তাই দেন না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। আদারওয়াইজ কিন্তু কালকের রেজাল্টটি অন্য ধরনের হতে পারতো। বাদ দিলাম এই কথা। এখন কথা হচ্ছে তারা কিন্তু পিচটা রেডি করতে পারে না। আমি বলবো এখানে যারা পিচ রিপোর্ট করছে, দুজন পেস বোলার যেখানে পিচ রিপোর্টের দায়িত্বে ছিলেন, তারা হয়তো বা পিচটিকে সঠিকভাবে রেডি করতে পারে না। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই পিচে কিন্তু বল থেমে থেমে আসতেছে। বিশেষ করে দিল্লির স্পিনাররা যখন বল করতেছিল, বল কিন্তু অনেক টার্ন করতেছিল, আস্তে আস্তে আসতেছিল। তারা কিন্তু পিচ থেকে অনেকটা সহযোগিতা পাচ্ছিল। বিশেষ করে কুলদীপ যাদবের কথা বলেন কিংবা ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের কথা বলেন, কিন্তু ভিপ্রাস নাগিমের কথা বলেন, ভিপ্রাস নাগিমের কথা কি বলবেন? তিনি 2 ওভার 4 ওভার বল করেছেন, রান দিয়েছেন সম্ভবত 18 রান, তিনি 12টা ডট বল দিয়েছেন। লাস্টের দিকে যদি টিম ডেভিড যদি লাস্টের 2টি ওভারে যদি 36 রান সংগ্রহ করতে না পারতেন, তাহলে কিন্তু দলের রান 140-এর নিচে থাকে বা 150-এর নিচে থাকে, তখন কিন্তু দিল্লি কিন্তু আরো সহজ জয় লাভ করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবি কিন্তু এই জায়গাটায় একটু চিন্তার মাঝখানে রয়েছে যে তারা কেন ঘরের মাটিতে জয়লাভ করতে পারতেছে না, কিন্তু ঘরের বাইরে কিন্তু তারা ভালো পারফরমেন্স দিতেছে। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তো আজকের যে খেলাটি রয়েছে সিএসকে ভার্সেস কেকেআর, এটি নিয়ে যদি কথা বলা যায়, এখন সিএসকে এর ক্যাপ্টেন কিন্তু আনকেপ্ট একজন প্লেয়ার। হ্যাঁ, ধোনি কিন্তু এখন আনকেপ্ট প্লেয়ার। কেন? তাকে কিন্তু 20 লাখ রুপি দিয়ে কেনা হয়েছে, এবং 5 বছর যাবত তিনি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন না, তাকে কিন্তু এখন আনকেপ্ট ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে। এখন এই অনভিজ্ঞ খেলোয়াড়টি কোন ধরনের পারফরমেন্স দিতে পারে, জোকস অ্যাপার্ট, তো দেখা যাক বিষয়টি কোন ধরনের দাঁড়ায়। এখন সিএসকে কিন্তু গর্তেই পড়ে আছে। বিষয়টা যদি এভাবে চিন্তা করেন, কারণ তারা 5টা খেলে 1টা জয়লাভ করছে এবং 4টা হারছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু ওই ধরনের অপশনও নাই। আপনি যদি তাদের ব্যাটিং খেয়াল করে থাকেন, তেমন ধরনের কিন্তু সুযোগ নাই। ঋতুরাজ গায়কোয়াড় ছিল তাদের প্রিমিয়াম ব্যাটসম্যান, এখন ক্যাপ্টেনও সে ছিল, এখন তিনি কিন্তু ইনজুরির কারণে ছিটকে চলে গেছেন। এখন মহেন্দ্র সিং ধোনি, তার কিন্তু আবার চান কপাল ভাই। এখন ধোনি কি পারবে সিএসকে দলটিকে নতুন একটা জীবন দান করতে, সেটি একটা দেখার বিষয়। কারণ হচ্ছে ধোনি কিন্তু মিরাকেল একজন ম্যান। ধোনি কিন্তু একটা জিনিস ভালো করে করতে পারবেন, তিনি কিন্তু 12টি ওভার স্পিন থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আসনের 4 ওভার, জাদেজার 4 ওভার, এমনকি নূর আহমেদের 4 ওভার। যে 12টি ওভার কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু বের করতে পারতেছিলেন না। 10 ওভার, 9 ওভার, 8 ওভার, 11 ওভার, 12 ওভার, কিন্তু 12 ওভার কোনো সময় হয় নাই। তো এরকম কিন্তু হচ্ছিল, একটা ঝামেলা হচ্ছিল। কারণ কি, বোলিং রোটেশনের যে একটা ব্যাপার থাকে, সেটি ঋতুরাজ গায়কোয়াড় করতে পারতেছেন না। ধোনি যে নতুন
ক্যাপ্টেন হয়েছেন সিরিজের মাঝখানে, এটি কিন্তু এরকম না। 2022 সালে যদি আপনারা খেয়াল করে থাকেন, রবীন্দ্র জাদেজা যেখানে ক্যাপ্টেন ছিল 6টা ম্যাচ টানা হারার পরে কিন্তু তাকে ইনজুরির অজুহাত দেখিয়ে হোক বা তাকে ইনজুরির কথা বলে হোক, তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু মহেন্দ্র সিং ধোনি আবার ক্যাপ্টেন হয়েছিলেন, সেম জিনিসটাই কিন্তু আবার রিপিট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে, দেখেন ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা ওই ধরনের কোনো ইনজুরিতে পড়তে দেখলাম না, কিন্তু তিনি রুলড আউট হয়ে গেলেন টুর্নামেন্টের একদম পুরো টুর্নামেন্ট জুড়ে। এরকম হইতে পারতো 2 ম্যাচ 4 ম্যাচ বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য তিনি খেলতে পারতেছেন না, কিন্তু না, তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে গেলেন। বিষয়টা কিন্তু সন্দেহজনক। এখন টেবিলের 6 নম্বর আর 9 নম্বর দলের খেলা, যেহেতু কলকাতা আর সিএসকে মাঝখানে খেলা, কলকাতা কিন্তু রয়েছে 6 নম্বরে এবং সিএসকে রয়েছে 9 নম্বরে, সুতরাং বুঝতেই পারতেছেন টেবিলের প্রায় নিচের দিকের খেলা। কলকাতা 5টি খেলে জয়লাভ করেছে 2টি, অন্যদিকে সিএসকে 5টি খেলে জয়লাভ করেছে 1টি। এখন যেহেতু কলকাতার খেলা সিএসকের মাটিতে, কলকাতা কিন্তু একটু ফ্যাসিলিটি পাবে। কিভাবে পাবে? কলকাতার কাছে কিন্তু দুজন প্রিমিয়াম স্পিন বোলার রয়েছে, বিশেষ করে যদি আপনারা খেয়াল করে থাকেন নারিন, বরুণ চক্রবর্তী, এমনকি তারা যদি মঈন আলীকে খেলায় তাহলে কিন্তু 3 জন হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু কলকাতাকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগই নেই। আর যদি আপনি মনে করেন যে না, সিএসকে স্পিনাররা তাদেরকে দাবিয়ে দিবে, ওই সুযোগটাও নাই। কলকাতার ব্যাটিং কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। তারা গত ম্যাচটি আনলাকিলি হেরেছে। একটা সময় কিন্তু কলকাতা 12 ওভারে 160 রান ছিল, যদিও তারা 240 রান চেস করতেছিল। ওই সময় যদি তাদের উইকেটগুলো না পড়তো তখন কিন্তু তাদের জয়ের কোনো বিকল্প ছিল না। যাই হোক, ওই ম্যাচটি কিন্তু তারা জিততে পারে, কিন্তু রিঙ্কু সিং লাস্ট পর্যন্ত অসংখ্যবার চেষ্টা করে গেছেন বা অনেক চেষ্টা করে গেছেন, তারপরেও কিন্তু তারা 4টি রানের জন্য হেরে গেছে। যদি একটা বল পেয়ে যেত তখন কিন্তু খেলাটি জিততে পারতো। বুঝতেই পারতেছেন এই ধরনের ক্লোজ গেম হারার পর এত হাই স্কোরিং একটা ম্যাচ, এটা কিন্তু কলকাতার জন্য একটা কষ্টই লাগার মতো। এখন দেখা যাক তারা কি চ্যাপকে এসে তারা কি কামব্যাক করতে পারে কিনা, আর ধোনি কি পারে কিনা তাদের দলকে ওভারকাম করাতে, মানে জয়ের একটি স্বাদ দিতে। এখন ধোনি কিভাবে পারবে? ধোনির কাছে তো ওই ধরনের রিসোর্সই নাই। আপনি যদি ব্যাটিং খেয়াল করেন, যেখানে ডেভিড কনওয়ে রান করতে পারতেছে না, ঋতুরাজ গায়কোয়াড় রান করতে পারতেছে না, এখন তো ঋতুরাজ গায়কোয়াড় দলের সাথে যুক্তই নেই। এখন তার জায়গায় হয়তো রাহুল ত্রিপাঠী কিংবা দীপক হুডা দলে যুক্ত হয়ে যাবে, কিন্তু দলে যুক্ত হলে কি হবে? তাদের তো 6 মারার কোনো এবিলিটি নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে অন্তত এই সমস্যাটা কেকেআর নাই, ছক্কা মারার অভিজ্ঞতা রয়েছে, ধরি খেলার অভিজ্ঞতা রয়েছে, এমনকি বোলিংও তারা যথেষ্ট পরিমাণ স্ট্রং। তো আজকের ম্যাচে আমি তবুও ধরে রাখবো যে সিএসকে ফেভারিট, কারণ সিএসকে যেহেতু ধোনি চলে আসছে, ধোনি একটা মিরাকেল কিছু করে দিতে পারে। টস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সবাই মনে করে, তবে আমি মনে করি যারা টস হেরে যাচ্ছে বেশি, তারাই কিন্তু বেশি জয়লাভ করতেছে। এখন টস এত ফ্যাক্টর না। আপনি যদি আগে ব্যাটিং করে 200-র উপর রান করতে পারেন, বিশেষ করে চেন্নাইয়ের বিরুদ্ধে, তখন কিন্তু আপনার জয়টা সহজ হয়ে যাচ্ছে। কারণ 2016 সালের পরে আমার মনে হয় না চেন্নাই 200 রান ক্রস করতে পারছে পরে ব্যাটিং করে। সুতরাং বুঝতেই পারতেছেন আগে ব্যাটিং করলে যে আপনারা হেরে যাবেন, বিষয়টা এরকম না। এখন কলকাতা যদি আগে ব্যাটিংও পায় আর যদি 200 রান করতে পারে, তখন কিন্তু তাদের জয়টা কিন্তু সহজ হয়ে যেতে পারে। কারণ কি, সিএসকে কিন্তু 2016 সালের পর বা রায়নার আমলটা যাওয়ার পর কিন্তু তারা কিন্তু আর 200 রান চেস করতে পারে নাই। এটা কিন্তু সিএসকের জন্য একটা দুঃখজনক সংবাদ। পরে ব্যাটিং করে যে সিএসকে জয়লাভ করতে পারবে বা আগে ব্যাটিং করে যে সিএসকে জয়লাভ করতে পারবে, আমি ওই ধরনের সম্মুখীন দেখতেছি না, কারণ ব্যাটসম্যানই তো নাই তাদের। আমরা যদি সিএসকের বিরুদ্ধে আজকে কলকাতা দলকে একটু সাজিয়ে নিই, তখন দেখা যাক কিরকম শোনা যাচ্ছে। 1 নম্বরে ডিকক, তার পার্টনার কিন্তু শোয়েন নারায়ণ যদিও যথেষ্ট ভালো ফর্মে নাই, কিন্তু ডিকক কিন্তু ভালো ছন্দে রয়েছেন। 3 নম্বরে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। কি বলবেন এই প্লেয়ারটিকে নিয়ে? এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি কিন্তু রোহিতের থেকে ভালো খেলতেছেন, কোহলির থেকে ভালো খেলতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে বানায়, অ্যাজ এ প্লেয়ার কিন্তু তিনি সুন্দর খেলতেছেন। 4 নম্বর ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বর রমানদীপ সিং, 6 নম্বর রিঙ্কু সিং, 7 নম্বর অ্যান্ড্রু রাসেল, 8 নম্বর হর্ষিত রানা, 9 নম্বর স্পেন্সার জনসন, 10 নম্বর ভৈরব আরোরা, 11 নম্বর বরুণ চক্রবর্তী। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু মোটামুটি স্ট্রং। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনারা রঘুবংশীকে খেলাইতে পারেন, মনীষ পান্ডেকে খেলাইতে পারেন। যদি কোনো বলারের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা বলারকে খেলাইতে পারতেছেন। দল কিন্তু ওভারঅল স্ট্রং। আপনারা কিন্তু ওই মাটিতে কিন্তু ভালো করতে পারবেন। আপনারা যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন যে না, চেন্নাইয়ের মাটিতে খেলা, আমরা চ্যাপোকে একজন বাড়তি স্পিনার খেলাবো, মঈন আলীকে খেলানোর সুযোগ রয়েছে। তিনি কিন্তু ব্যাট হাতেও দক্ষ, আবার বল হাতেও আপনাকে 2-3 ওভার অ্যাটলিস্ট তো এনেই দিতে পারবে, যেহেতু চ্যাপোকে খেলা। তখন কিন্তু স্পেন্সার জনসনকে আপনি বাদ দিয়ে আপনি মঈন আলীকে খেলাতে পারেন। তখন কিন্তু ব্যাটিং অর্ডার একটু লম্বা হয়ে গেল। আপনি কিন্তু মঈন আলীকে ফ্লোটার হিসেবে উপরেও ব্যবহার করতে পারবেন, মিডল অর্ডার ইউজ করতে পারবেন, এমনকি যে কোনো জায়গায় আপনি তাকে ইউজ করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার কাছে কিন্তু অসংখ্য ধরনের অপশন রয়েছে। সেই ধরনের অপশন কিন্তু সিএসকের কাছে নেই। এখন যদি আমরা এক নজরে সিএসকে দলকে একটু সাজাই, তাহলে কিন্তু বুঝতে পারবে সিএসকে দলটা কিরকম দেখা যাচ্ছে। 1 নম্বরে রচিন রবীন্দ্র, 2 নম্বরে ডেভন কনওয়ে, তাদের কোনো বিকল্প নাই। আপনি যদি ওভারসিজ ক্যাটাগরিতে আপনি খেয়াল করেন বা দেশি ক্যাটাগরিতে খেয়াল করেন, তাদেরকে ছাড়া যদি আপনি অন্য কোনো ওপেনিং প্লেয়ার আপনার মাথায় আসে, আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। 3 নম্বরে ত্রিপাঠীর দলে ঢুকে যাবে, যেহেতু ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরি রয়েছে, কিংবা হোডা দল ঢুকে যেতে পারে। 4 নম্বরে বিজয় শঙ্কর, 5 নম্বরে শিবম দুবে। তিনি দলের একজন গুরুত্বপূর্ণ একজন মেম্বার। তিনি যদি ধরে সয়ে খেলতে পারেন এবং ছক্কাটা কিছু মারতে পারেন, তাহলে কিন্তু চেন্নাইয়ের জন্য সাপে বর হয়ে আসতে পারে।
তিনি একমাত্র প্লেয়ার যে কিনা চেন্নাইয়ের ব্যাটিংটাকে রিভার্স করে দিতে পারেন, গিয়ার চেঞ্জ করতে পারেন। আদারওয়াইজ অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু 6 মারার কোনো এবিলিটি নেই। এখন যদি মনে করেন যে না ধোনি আপনাকে ম্যাচ জিতে দেবে 4-6 মেরে, তাহলে আপনি বোকাশোরকে বাস করতেছেন। 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে ক্যাপ্টেন কুল MS ধোনি, তিনি কিন্তু আজকের ম্যাচের ক্যাপ্টেন। আমি আবারও বলতেছি, সবাই কিন্তু এই জিনিসটি ভুলে যাবেন না, আজকে কিন্তু তিনি অন্য ধরনের ভূমিকা পালন করবেন। 8 নম্বরে রবি আশ্বিন, তিনি কিন্তু একজন দুর্দান্ত বলার। দেখা যাক তিনি আজকের ম্যাচে কোন ধরনের বোলিং করতে পারেন, বোলিংটা তার মূল বিষয়, তিনি কিন্তু ব্যাট হাতে দক্ষ। 9 নম্বর নূর আহমেদ, তিনি কিন্তু দুর্দান্ত একজন বলার। আপনাদের মনে পড়ে কি তারা কিভাবে নিলাম থেকে তাকে কিনেছে? 5 কোটি পর্যন্ত তার দাম উঠছে, কিন্তু অন্য দল যখন তাকে কিনতে চাইলো টিম ব্যবহার করে, তারা কিন্তু 10 কোটি রুপি দিয়ে তাকে কিনছে। সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রতি কিন্তু অন্য ধরনের ফেথ রয়েছে, তিনি কিন্তু ভালো বোলিংও করতেছেন। দেখা যাক আজকের ম্যাচে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারেন। 10 নম্বর খলিল আহমেদ, খলিল আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করতেছেন। পাওয়ার প্লেতে তিনি প্রত্যেক ম্যাচে কিন্তু উইকেট ফেলে থাকেন, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো বলার নাই বলে কিন্তু ভালো কোনো রেজাল্ট আনতে পারতেছে না। 11 নম্বর পাতিরাড়া, সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটি কিন্তু একজন মেইন বলার, ডেথ বলার হিসেবে তাকে কিন্তু গণ্য করা হচ্ছে। এবং দেখা যাক তিনি আজকে কোন ধরনের ডেলিভারি দিতে পারেন। ওভারঅল যদি চিন্তা করে দুটি দলই কিন্তু মোটামুটি স্ট্রং বোলিং এর দিক থেকে, কিন্তু ব্যাটিংটা তাদের কিন্তু বিশেষ করে সিএসকে ব্যাটিংটা একটু নড়বড় অবস্থানে রয়েছে। তারপর যদি টপ যদি তারা ভালো খেলে, মানে ওপেনিং যদি তারা ভালো খেলে, তখন কিন্তু একটা অন্য ধরনের রেজাল্ট চলে আসতে পারে। দেখা যাক আজকের ম্যাচে সিএসকে কোন ধরনের খেলা খেলতে পারে। তবে আমি আশাবাদী সিএসকের ক্যাপ্টেন যেহেতু পরিবর্তন হয়েছে, অ্যাজ এ ক্যাপ্টেন যেহেতু ধোনি লিড করবেন, যেহেতু জিনিসটি একটু অন্য ধাঁচের হবে, সিএসকের মাইন্ড যেহেতু পরিবর্তন হয়েছে বা ধোনির যেহেতু ক্যাপ্টেন্সি পেয়েছে, সুতরাং এখানে কিন্তু একটু পরিবর্তন আসতেই পারে। খেলার ধাঁচে পরিবর্তন আসতে পারে, অ্যাপ্রোচে পরিবর্তন আসতে পারে, ফিল্ডিং পজিশনে চেঞ্জ আসতে পারে। সব কিছু মিলে কিন্তু ধোনি কিন্তু একজন মাস্টার মাইন্ড, সুতরাং তাকে নিয়ে কিন্তু ভয় সবারই মনে থাকবে। সুতরাং দেখা যাক আজকের ম্যাচটি কোন ধরনের রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে সিএসকে আজকের ম্যাচে ফেভারিট হয়ে যাবে, যেহেতু ধোনির কারণে শুধুমাত্র। তো ম্যাচেও কিন্তু আমি আরসিবিকে ফেভারিট বলেছিলাম, কারণ কি তারা কিন্তু ঘরের বাইরে যে ধরনের পারফরমেন্স দিতেছে, ঘরে তো তার থেকে ভালো দেওয়ার কথা ছিল, কিন্তু ঘরে কিন্তু তারা ওই ধরনের পারফরমেন্স দিতে পারতেছে না। সুতরাং দেখা যাক আজকের ম্যাচে সিএসকে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তারপর আমি সিএসকে ফেভারিট হিসেবে ঘোষণা করতেছি। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।